সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। 99 সলিউশনের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি রাহুল। আমাদের আজকের টিউটোরিয়ালটা হচ্ছে একটা পিসি বিল্ড করতে গেলে কী কী লাগবে সেই প্রসেসগুলো আপনাদের সাথে পরিচয় করিয়ে দেবে এবং পিসি বিল্ড করার সময় কোন কোন বিষয়গুলো সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে সেগুলো নিয়ে আমরা আলাপ করব। এছাড়াও সর্বশেষ হচ্ছে আপনি যদি কোনো সেকেন্ড হ্যান্ড পিসি বা ল্যাপটপ ক্রয় করেন তাহলে কীভাবে সেটা চেক করে নেবেন এবং কি করলে আপনার ল্যাপটপ বা ডেস্কটপ স্পিড শতগুণ বেড়ে যাবে। সো আপনি যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ এখনই সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন, তাহলে নতুন কোনো সলিউশন আপলোড করলে সবার আগে আপনি পেয়ে যাবেন। একটা পিসি বিল্ড করতে গেলে আমাদের লাগবে একটা মাদারবোর্ড, একটা প্রসেসর, 3 নম্বর একটা প্রসেসর কুলার ফ্যান, 4 নম্বরে র্যাম, 5 নম্বরে এইচডিডি হার্ড ডিস্কের জায়গায় আপনার M.2 আছে, SSD আছে, NVMe আছে, এগুলো নিয়ে আমরা পরে আলোচনা করব। 6 নম্বর হচ্ছে ডিভিডি রোম, 7 নম্বর হচ্ছে গ্রাফিক্স কার্ড, 8 নম্বর হচ্ছে কেচিং, 9 নম্বর হচ্ছে মাউস, 10 নম্বর কিবোর্ড, 11 নম্বর হচ্ছে মনিটর, 12 নম্বর হচ্ছে ইউপিএস। এবার হয়ে গেল একটা সম্পূর্ণ পিসির প্রোডাক্ট রেডি। একটা বিষয় খেয়াল করবেন ভালোভাবে, পিসি যখন বিল্ড করবেন সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে মাদারবোর্ড এবং প্রসেসর, এগুলো সব সময় আপডেট নেওয়ার চেষ্টা করবেন। যদিও আপনার বাজেট কম থাকে তাহলে অন্যদিকে একটু কমিয়ে এদিকটা একটু বাড়িয়ে মিলিয়ে নেওয়ার চেষ্টা করবেন, কারণ আপনি যখন একবার বা একটা মাদারবোর্ড আপডেট ব্যাকডেটে নিয়ে ফেলেন, পরবর্তী যদি আপনি সেটা আর একটু বিল্ড করতে চান তখন আপনি পারবেন না। মাদারবোর্ড নিয়ে বলি, মাদারবোর্ডের সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়ার কারণ হচ্ছে মাদারবোর্ডের মডেল অনুসারে আপনার জেনারেশন সাপোর্ট করে। যেমন আপনি 5 জেনের একটা মাদারবোর্ড প্রসেসর 61 মাদারবোর্ডে যদি আপনি 6 জেন প্রসেসর লাগান, সেটা 6 জেন 7 জেন একটা প্রসেসর লাগাতে চান, সেটা সেখানে সাপোর্ট দিবে না। আপনার 7 জেনের উপরে হলে আপনাকে 110 মাদারবোর্ড নিতে হবে। আর যারা ইন্টেল প্রসেসর দিয়ে পিসি বিল্ড করবেন আপনাদের মাদারবোর্ডগুলো নেবেন 10 জেনারেশন যদি হয় 410, 510, 460, 560, 590 এই টাইপের মাদারবোর্ডগুলো। পাশাপাশি যারা AMD দিয়ে পিসি বিল্ড করবেন আপনাদের মাদারবোর্ডগুলো নেবেন 320, 450, 550 এই টাইপের মাদারবোর্ডগুলো। আবার একটা জিনিস মনে রাখবেন, ইন্টেলের প্রসেসরের জায়গায় আপনি AMD প্রসেসর বসবে না। এখন আপনি বলতে পারেন কেন? ইন্টেলের যে প্রসেসর সেটাতে কোনো পিন থাকে না, কিন্তু AMD যে প্রসেসর সেটাতে পিন থাকে এবং মাদারবোর্ডে হোল থাকে। AMD প্রসেসরটা ওই জায়গায় বসবে। আরেকটা বিষয় মাথায় রাখতে হবে যে কোন প্রসেসর গ্রাফিক্স নেয় এবং কোন প্রসেসর গ্রাফিক্স আছে সেটা কীভাবে বুঝবেন। ইন্টেলের যেসব প্রসেসরে গ্রাফিক্স নেই এইসব প্রসেসরের মডেলের শেষে অ্যাপ লেখা আছে, সেই সমস্ত প্রসেসর গ্রাফিক্স নেই। AMD প্রসেসরের মডেলের শেষে X লেখা আছে, সেই সমস্ত প্রসেসরে গ্রাফিক্স নেই। যেমন 3600X, 3700। এবার বলি তাহলে কিভাবে চিনবেন কোন প্রসেসরের গ্রাফিক্স আছে কোন প্রসেসর গ্রাফিক্স নেই? যে প্রসেসরের মডেলের শেষে জি লেখা থাকে সেটাতেই গ্রাফিক্স থাকে। আশা করি বিষয়টা ক্লিয়ার। আর যে প্রসেসরটা আপনি নিচ্ছেন হয়তো গ্রাফিক্স নেই, তাহলে আপনাকে আলাদা গ্রাফিক্স কার্ড লাগাতে হবে। এবার বলি র্যাম নিয়ে। ইন্টেলের একটা প্রসেসর দিয়ে একটা পিসি বিল্ড করবেন, ইন্টেলের করে 5 জেন 10 জেন এগুলোর যে কোনোটা 2664 মেগাহার্টস, 2988 মেগাহার্টস র্যাম সাপোর্ট করে। আপনি যদি 2600 মেগাহার্টসের একটা প্রসেসর নেন তারপর সেটাতে 3200 মেগাহার্টসের একটা র্যাম ইউজ করতে চান তাহলে সেটা সাপোর্ট করবে না। সেখানে প্রসেসর নেওয়ার সময় র্যামের কথা অবশ্যই মনে রাখতে হবে। আপনার প্রসেসরের কোন র্যামটা সাপোর্ট দিবে। তাহলে আমি বেশি দাম দিয়ে নিলেই আমার পিসিটা ভালো পারফরমেন্স দিবে, কিন্তু আপনার সাপোর্ট কি দিচ্ছে সেটাও কি বিবেচনায় রাখতে হবে।
এবার বলে এসএসডি এবং হার্ড ডিস্কের মধ্যে তফাৎটা কি। এসএসডি হচ্ছে সলিড স্টেট ড্রাইভ আর হার্ড ডিস্ক হচ্ছে ডিস্ক ড্রাইভ, দুইটাই স্টোরেজ ডিভাইস। এইচডিডিতে কিছু মুভিং পার্টস থাকার কারণে এটা ড্যামেজ হওয়ার সম্ভাবনা বেশি। এসএসডিতে মুভিং পার্টস না থাকার তুলনামূলকভাবে এটা ড্যামেজ হওয়ার সম্ভাবনা খুবই কম। হার্ড ডিস্কে মুভিং পার্টস থাকার কারণে এটা সাউন্ড করে, কম্পন করে এবং একটু গরম হয়। এসএসডিতে মুভিং পার্টস না থাকার কারণে সাউন্ডও হয় না এবং গরমও হয় না। হার্ড ডিস্কে পাওয়ার বেশি খরচ হয়, এসএসডিতে পাওয়ার কম খরচ হয়। হার্ড ডিস্কে বুট হতে সময় লাগে 30 থেকে 40 সেকেন্ড, এসএসডি বুট হতে সময় লাগে 10 থেকে 15 সেকেন্ড। হার্ড ডিস্কে কোনো কিছু কপি বা রাইট স্পিড 50 থেকে 120 এমবিপিএস। এসএসডিতে কোনো কিছু রাইট এবং কপি স্পিড করলে 200 থেকে 500 এমবিপিএস স্পিড পাবেন আপনি। হার্ড ডিস্কের ফাইল ওপেন করলে এসএসডিতে 30% স্লো কাজ করে, এসএসডিতে ফাইল ওপেন করলে হার্ড ডিস্কের চেয়ে 30% ফাস্ট কাজ করবে। সে থেকে বোঝা যায় এসএসডি বেস্ট, কিন্তু প্রাইসের দিক দিয়ে কিন্তু চিন্তা করলে হার্ড ডিস্ক অনেক সস্তা। যেমন 1TB হার্ড ডিস্ক, আপনি যদি অরিজিনাল 1TB তোশিবা হার্ড ডিস্ক নেন তাহলে এটা প্রাইস পড়বে যে 3500 টাকা। আর 1TB এসএসডির দাম দেখে চোখে পানি চলে আসার মতো। তবে আপনি যদি 120GB এক্সট্রা এসএসডি কিনে অপারেটিং সিস্টেম করেন তাহলে আপনি ভালো পারফরমেন্স পাবেন। আর বাকি স্টোরেজের জন্য আপনি এইচডিডি লাগাতে পারেন। কি কারণে আপনার ল্যাপটপ বা ডেস্কটপ স্লো করে এবং পুরাতন একটা ল্যাপটপ বা ডেস্কটপ কিনলে আপনি কিভাবে হার্ড ডিস্ক ভালো কিনা চেক করে দেখবেন এবং স্পিডটা কিভাবে বুঝতে পারবেন, তার জন্য আমরা প্রথমে একটা ব্রাউজার ওপেন করব। এখানে গুগলে গিয়ে সার্চ করব এইচডিডি সেন্টিনেল প্রো। অথবা এইচডিডি সেন্টিনেল লিখে সার্চ দিলেও চলে আসবে। ডাউনলোড হার্ড ডিস্ক সেন্টিনেল লিখে এটাতে দেখুন। এরকম একটা ইন্টারফেস আসবে। এটার ভিতরে ঢুকলে এখান থেকে আমরা হার্ড ডিস্ক সেন্টিনেল প্রফেশনাল উপরে এটা এখান থেকে ডাউনলোড করে নেব। ডাউনলোড হচ্ছে। ডাউনলোড হয়ে গেলে এটা আমরা ক্লোজ করে দিব। এরপর মাই কম্পিউটারে যাব।
ফাইলটাকে ডাবল ক্লিক করে রান করব। এখান থেকে সফটওয়্যারটা আমরা ইনস্টল করে নিব। এবার আমরা ফাইলটাকে এখান থেকে রান করব। এটাই সেই ফাইলটা। ফাইলটা ওপেন হয়ে গেলে এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে দেখা যাচ্ছে হেলথ 100% এবং টেম্পারেচার 41 ডিগ্রি সেলসিয়াস। আবার এই পাশে এখানে ড্রাইভগুলো শো করতেছে। এটার পারফরমেন্স 100% আছে এবং হেলথও 100% ভালো আছে, তার মানে আমার হার্ড ডিস্কটা সম্পূর্ণ ওকে। যদি আপনারা এখানে হার্ড ডিস্কের প্রবলেম থাকে, এখানে 60%, 40%, 30% এরকম দেখাবে, তাহলে বুঝতে পারবেন আপনার হার্ড ডিস্কের প্রবলেম আছে। আমার হার্ড ডিস্কটা যেহেতু 100% ওকে আসে, সেহেতু এখানে 100% দেখাচ্ছে। আপনি এই সফটওয়্যারটা দিয়ে তখন যে ইয়েটা হচ্ছে হার্ড ডিস্কটা চেক করবেন, তখন বুঝতে পারবেন আপনার হার্ড ডিস্কের প্রবলেম আছে কি না। যদি প্রবলেম থাকে আপনার
ডাটাগুলো ব্যাকআপ নিয়ে ফেলবেন, না হলে আপনার গুরুত্বপূর্ণ ফাইল ডাটা যা আপনার হার্ড ডিস্কে যদি এরকম গুরুত্বপূর্ণ ফাইল ডাটা থাকে এগুলো আপনি হারিয়ে ফেলতে পারেন। তো তার আগে এইটা অবশ্যই দেখে নেবেন। এখানে আরও অনেক প্রোগ্রামিং আছে, এগুলো না দেখলেও হবে। এবার হচ্ছে যে আপনার কিবোর্ডে গিয়ে স্টার আর প্রেস করবেন। এখানে আসবে আপনার কন্ট্রোল দিয়ে শিট চেপে ধরে এখানে লিখবেন TEMP, এরপর আবার পার্সেন্টার তুলে দেবেন, এরপর ওকে দিবেন। ওকে দেওয়ার পর দেখতেছেন এখানে অনেকগুলো টেম্প ফাইল আছে আমার, যেগুলো আমরা কাজ করার সময় অটোমেটিকলি কিছু টেম্প ফাইল তৈরি হয়ে যায়। আমরা সেখান থেকে এগুলো কন্ট্রোল এ দিয়ে অল সিলেক্ট করে এখান থেকে টেম্প ফাইলগুলো ডিলিট করে দিব। তাহলে আমার ল্যাপটপ বা ডেস্কটপের স্পিডটা অনেকটা বাড়বে। এরপর হচ্ছে আপনি কোনো জিনিস আপনি কাজ করার পর দেখা যাচ্ছে আপনি অনেক কিছু ডিলিট করে দিয়েছেন, সেগুলো এখানে রিসাইকেল বিনে আসি জমা হবে। তারপর নিচে সার্চ বার গিয়ে লিখবেন টাস্ক ম্যানেজার TASK চলে আসছে, এটাতে ক্লিক করবেন। এখানে আছে প্রসেস, মানে আমার এখানে এখন যতগুলো ফাইল ওপেন আছে সবগুলো এখানে শো করতেছে। এখান থেকে আপনি যেটা আপনার প্রয়োজন হচ্ছে না সেখান থেকে এটা রাইট বাটন ক্লিক করে এন্টার করে দিবেন। তাহলে আপনার ল্যাপটপ বা ডেস্কটপ যেটা ইউজ করেন সেটার স্পিড অনেকটা বেড়ে যাবে। এখানে আপনার CPU পারফরমেন্সটা দেখাচ্ছে, মেমোরি কত পার্সেন্ট ইউজ হচ্ছে সেটাই দেখাচ্ছে। আজ এ পর্যন্ত। কেউ যদি কোনো কিছু না বুঝে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। গুড বাই।